স্টুডেন্টস, আমি আগের ভিডিওতে তোমাদের সাথে নিরীক্ষা শাস্ত্র একটি গতিশীল সমাজবিজ্ঞান এতটুকু আলোচনা করেছিলাম। আশা করি তোমরা ওই ভিডিওটি দেখে এই ভিডিওটা দেখবে, কারণ না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো দেখো, এবার আসছি, আমরা আলোচনা করব আজকে টপিক হলো নিরীক্ষার গুরুত্ব। তো দেখো কি বলেছে, এই যে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ মানে ভূমিকাটা যেটা লেখা রয়েছে সেটা আমি আর বলছি না, এটা ওই একই লেখা রয়েছে, এটা পড়লে বুঝতে পারবে। আমি পরপর টপিকগুলো বলে দিচ্ছি। দেখো, নাম্বার 1 রয়েছে ভুল ত্রুটি ও জাল জুয়াচুরি উদ্ঘাটন। এটা তো মেন পয়েন্ট, আমরা জানি যে নিরীক্ষার এটা হচ্ছে গিয়ে মেন যেটা দেখাশোনা করা হয়, ঠিক আছে। সেই সমস্ত ভুল ত্রুটিগুলো সংশোধন করা সম্ভব হয়, যা ছাড়া নিরীক্ষকের পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে এই ধরনের ভুল ত্রুটি যাতে না হয়। তার মানে দেখো, ভেতরে যা বলেছে সেটা এই পয়েন্টটা পড়লেই বোঝা যাচ্ছে। এই ভিডিওগুলো তো অনেক বড় হয়ে যাচ্ছে, আমি বেশি এগোতে পারছি না, 1-2 পাতা করে হচ্ছে, তাই আজকে আমি একটু স্পিড তোলার চেষ্টা করছি। আশা করি অসুবিধা হবে না। এই টপিকগুলোর ভেতরে এমনি পড়লেই তোমরা সব বুঝতে পারবে। আর যে পয়েন্ট আমি দেখছি যে হ্যাঁ একটু বোঝাতে হবে, সেটা আমি বলে দিচ্ছি। তো দেখো, এবার নেক্সট দিয়েছে প্রকৃত ও ন্যায্য আর্থিক চিত্র প্রকাশ। তার মানে কি, যে এই যে যখন নিরীক্ষা হচ্ছে, নিরীক্ষার ফলে প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক কাজকর্মের একটি প্রকৃত সত্য ও ন্যায্য চিত্র প্রকাশ পায়, তাই তো? এটাই তো নিরীক্ষার মেন কাজ, যার ফলে সম্ভাব্য সমস্ত ধরনের অপচয় ও ক্ষয়ক্ষতি দূর করা সম্ভব হয়। নেক্সট দেখো, ঋণ সংগ্রহের সুবিধা। ঋণ সংগ্রহের ক্ষেত্রেও নিরীক্ষার গুরুত্ব অপরিসীম, কারণ নিরীক্ষিত হিসাবের নির্ভরযোগ্যতা অনেক বেশি, তাই তো? যখন দেখা হয় যে কেউ ধরো ঋণ সংগ্রহ করবে কোনো কোম্পানি, তো তখন ব্যাংক থেকে যখন ঋণ নেবে, তো নিরীক্ষা হিসাবটা যদি দেখে ব্যাংকরা, সেটার উপর নির্ভর করে ঋণ দিতে ব্যাংকের সুবিধা হবে। তারপর দেখো বলেছে আদালতে গ্রহণযোগ্য। নিরপেক্ষ নিরীক্ষকের দ্বারা পরীক্ষিত হিসাব আদালতে গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণ হিসেবে গৃহীত হয়। তারপর দেখো এবার বলেছে নাম্বার 5 পয়েন্ট, শেয়ার গ্রহীতাগণের নির্ভরশীলতা। যৌথ মূলধনী কোম্পানিতে শেয়ার গ্রহীতাগণ সরাসরি কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। তাই ভারতীয় কোম্পানি আইনে যৌথ মূলধনী কারবারে নিরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। নিরপেক্ষ নিরীক্ষকের দ্বারা পরীক্ষিত হিসেবের উপর শেয়ার গ্রহীতাদের খুব সহজেই নির্ভর করতে পারে। তাহলে এটা দেখো পড়লে তোমরা বুঝতে পারলে, ঠিক আছে? এখানে তো আর আলাদা করে কিছু বলার নেই। এবার আমরা চলে যাব নিরীক্ষার সুবিধা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তার আগে এখান থেকে আমি একটু বলে দিই, এই যে দেখো 5টা পয়েন্ট আলোচনা করলাম, তো তোমাদের তো এবারে এমসিকিউ পেপার এরকম কোয়েশ্চেন চলে আসতেই পারে যে এর মধ্যে কোনটি নিরীক্ষার গুরুত্বপূর্ণ, এরম একটা আসতে পারে। 4টে অপশান দেবে, তার মধ্যে যেটা মোস্ট মানে সবচেয়ে বেশি সুটেবল বা অ্যাপ্রোপ্রিয়েট সেটা তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আবার এরমও আসতে পারে যে 4টে দিয়ে দিল, তার মধ্যে একটা হচ্ছে গুরুত্ব নয়, এটাও বলতে পারে যে কোনটি এর মধ্যে গুরুত্ব নয়, নিরীক্ষার গুরুত্ব নয়, তখন ওটা সিলেক্ট করতে হবে। তো তাই জন্যই সব পয়েন্টগুলো একটুখানি ভালো করে মানে বুঝে নেবে, তোমাদের তো লিখতে হবে না, শুধু পয়েন্টগুলো হেডিংগুলো ভালো করে পড়লেই বুঝতে পারবে। এরপর দেখো বলেছে সুবিধা। কারবারের দিক থেকে সুবিধা হচ্ছে প্রথম আমরা দেখব। তো এই যে দেখো 4টা দিয়েছে, এই 4টা ভালো করে দেখবে, কেননা এই যে এরকমভাবে চলে আসতেই পারে যে এর মধ্যে কোনটি হলো কারবারের দিক থেকে নিরীক্ষার সুবিধা বা মালিকের দিক থেকে সুবিধা, অন্যান্য সুবিধাটা অতটাও দরকার না, মানে হ্যাঁ দরকার, পড়তে গেলে দরকার, কিন্তু আমি কোয়েশ্চেনের থেকে বলছি। তো দেখো এবার আসছে নাম্বার 1, ভুল ত্রুটি ও জাল চুয়াচুরি উদ্ঘাটন। এটাই হচ্ছে কারবারের দিক থেকে সুবিধা, এটা একটু আগেই আমরা আলোচনা করছিলাম, তাই আমি এই পয়েন্টটা আর আলোচনা করলাম না। নেক্সট দেখো বলেছে সুষ্ঠু হিসাব রক্ষণ। সুষ্ঠুভাবে হয়, নিয়মিতভাবে নিরীক্ষা করা হলে হিসাব রক্ষকদের উপর একটি নৈতিক চাপ থাকে, এর ফলে তাদের কাজে অবহেলা ঘটে না। হিসাব প্রণয়নের কাজও তাড়াতাড়ি হয় এবং হিসাব বই ও প্রয়োজনীয় পত্রাদি সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণও সম্ভব হয়। তারপর দেখো বলেছে প্রকৃত ও ন্যায্য চিত্র প্রকাশ করা হয়, ঠিক আছে? আমি আর
ভেতরের পয়েন্টটা পড়ছি না, এটা তো পয়েন্টটা পড়েই বোঝা যাচ্ছে, তোমরা এটা পড়ে নেবে, ঠিক আছে, জাস্ট বুঝে নেবে। নিরীক্ষকের পরামর্শ লাভ, এটা একটু বলে দিই। প্রতিষ্ঠানে ধারাবাহিক নিরীক্ষা ব্যবস্থা চালু থাকলে নিরীক্ষক প্রতিষ্ঠানের কাজকর্মের গতি প্রকৃতি সম্পর্কে একটা ধারণা করতে পারেন, তাই তো, যে কীরকমভাবে হচ্ছে কাজগুলো সেগুলো নিরীক্ষক ভালোভাবে দেখাশোনা করতে পারে। প্রয়োজনে প্রতিষ্ঠানের উন্নতির জন্য নিরীক্ষক সুচিন্তিত পরামর্শ দিতে পারে। তারপর দেখো বলেছে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি, কেন না অভিজ্ঞ নিরপেক্ষ নিরীক্ষক দ্বারা নিয়মিতভাবে হিসাব পরীক্ষিত হলে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়, তাই তো। কারণ দেখো প্রতিষ্ঠানের আর্থিক তথ্য ব্যবহারকারীদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়। নিরীক্ষা হয়ে থাকলে কোনো কোম্পানির, সেই কোম্পানির উপরই তো শেয়ার হোল্ডাররা বেশি তাদের টাকা দিতে চাইবে, কেন না তারা দেখবে যে আচ্ছা এই কোম্পানিটাতে তো নিরীক্ষা হয়ে গেছে, তার মানে এই কোম্পানিটাতে সব কিছু ভালো করে দেখাশোনা করা রয়েছে, যেগুলো অ্যামাউন্টগুলো দেখাচ্ছে প্রফিটের বা মুনাফার সেগুলো একদম সত্য, তো সেখানে কোনো রকম ভুল নেই। তো তারাও বুঝতে পারবে যে তারা কীরকম রিটার্ন পাবে ফিউচারে, মানে কীরকম তারা মুনাফা পেতে পারে, ঠিক আছে। তারপর দেখো এবার বলেছে এক নির্ভরযোগ্য দলিল। এর আগের যেটা পয়েন্ট ঋণ ও মূলধন সংগ্রহের সুবিধা, এটা আমি আগেই আলোচনা করেছি। এবার দেখো বলেছে এক নির্ভরযোগ্য দলিল, তাই তো। নিরীক্ষক কর্তৃক পরীক্ষিত হিসাব এক নির্ভরযোগ্য দলিল হিসেবে গণ্য হয়, কারণ আয়কর ও বিক্রয় কর নির্ধারণের ক্ষেত্রে, বিমা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে, প্রতিষ্ঠানের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, সরকারের কাছে হিসাব দাখিলের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে নিরীক্ষিত হিসাবই গ্রহণযোগ্য। তার মানে দেখো কতগুলো ইম্পর্টেন্স আছে, তো সবগুলোতেই দেখো নিরীক্ষা হয়ে থাকলে সবার খুব সুবিধা হবে আর সবার বেশি ভরসার যোগ্য হয়ে যাবে কোম্পানিটা। নেক্সট দেখো এবার আমরা আলোচনা করব মালিকের দিক থেকে সুবিধা। তো দেখো হিসাবের যথার্থতা, নিরপেক্ষ অভিজ্ঞ নিরীক্ষকের দ্বারা হিসাব পরীক্ষিত হলে প্রতিষ্ঠানের মালিক হিসাবের নির্ভরতা, যথার্থতা ও হিসাবরক্ষণ কার্যে নিযুক্ত কর্মচারীদের সততার উপর নির্ভর করতে পারেন। তারপর দেখো বলেছে অংশীদারি কারবারে বহু সমস্যার সমাধান। অংশীদারি কারবারের হিসাব নিরপেক্ষ নিরীক্ষক দিয়ে পরীক্ষা করানো হলে অংশীদারগণের মধ্যে বিরোধের সম্ভাবনা থাকে না। যেমন দেখো বলেছে এক্সাম্পল দিয়েছে নতুন অংশীদার গ্রহণের ক্ষেত্রে পুরানো অংশীদারের অবসর গ্রহণ বা মৃত্যু ঘটলে কিংবা প্রতিষ্ঠানের অবসায়নের সময় বিভিন্ন হিসাব সংক্রান্ত সমস্যা পরীক্ষিত হিসাবের মাধ্যমে সহজেই সমাধান করা যায়। তারপর দেখো শেয়ার গ্রহীতাগণের নির্ভরশীলতা, এটা আমি আগেও আলোচনা করেছি তাই এটা আর বললাম না। তারপর দেখো মূলধনের যথাযথ ব্যবহার, এটাও আগে আলোচনা হয়েছে। নেক্সট দেখো আসছে মালিক শ্রমিকের বিরোধের সমাধান। ভালো করে দেখো নিরীক্ষা হিসাব হয়ে থাকলে তাদের এই যে দেখো মালিক শ্রমিকের মধ্যে বিভিন্ন বিরোধের সমাধান করা সম্ভব হয়, কারণ পরীক্ষিত হিসাব উভয়ের কাছেই গ্রহণযোগ্য হয়। এবার আমরা আসছি অন্যান্য সুবিধার মধ্যে কি কি পড়ছে না নিরপেক্ষ নিরীক্ষকের দ্বারা পরীক্ষিত হিসাব আদালতেও গ্রহণযোগ্য হয়। তারপর দেখো বিমা দাবির নিষ্পত্তি, তো নিরীক্ষিত হিসাবের ভিত্তিতেই বিমা প্রতিষ্ঠান বিমা সংক্রান্ত দাবির নিষ্পত্তি করে, কারণ এই যে বিমা কোম্পানি যেগুলো রয়েছে তারা যখন কোনো কিছু বিমা সংক্রান্ত কোনো কিছু করবে কোম্পানির, ধরো এই যে আজকে একটা কোম্পানির যে গুডস বা মালগুলো রয়েছে, তো সেইগুলো তো হঠাৎ করে আগুন লেগে যেতে পারে কারখানায় বা কোনো রকম চুরি ডাকাতি হয়ে যেতে পারে, তো তাই জন্য কোম্পানিরা জেনারেলি কী করে বিমা করিয়ে রাখে। তো যে সমস্ত বিমা কোম্পানিতে বিমা করায়, তো তারা যখন দেখে যে হ্যাঁ কোম্পানিটার নিরীক্ষা করা রয়েছে ভালো করে, তো তখন তারাও একটা গ্যারেন্টি বা সিওরিটি পাবে যে তার মানে কোম্পানিটার যেগুলো দেখাচ্ছে ডিটেলসগুলো সব ঠিকঠাক রয়েছে, কোনো উল্টোপাল্টা কোনো কিছু ডিটেলস দেওয়া নেই। তারপর দেখো বলেছে ঋণ দানের ক্ষেত্রে পরীক্ষিত হিসাব নির্ভরযোগ্য, তাই তো এটা আমরা আগেও আলোচনা করলাম। এবার আসছে দেখো নিরীক্ষার অসুবিধা বা সীমাবদ্ধতা, তো এটাও একটু দেখে নিতে হবে।
দেখো নাম্বার 1 কি বলেছে, প্রণীত হিসাবে ভুল ত্রুটি বা জুয়াচুরি উদ্ঘাটনে অনিশ্চয়তা। দেখো কি বলেছে না, ভুল ত্রুটি তো একটা হতেই পারে, অনেক সময় সুস্থিরভাবে হিসাবে কারচুপি হলে নিরীক্ষক তা উদ্ঘাটন করতে পারেন না। এর জন্য সবসময় নিরীক্ষককেও দায়ী করা যায় না, কারণ নিরীক্ষা কার্যের জন্য নিয়োগকর্তাকে ও নিরীক্ষকের মধ্যে যে নিয়োগ চুক্তি সম্পাদিত হয় তা বিমা চুক্তির মতো ঝুঁকি বহনের চুক্তি নয়। এই প্রসঙ্গে 2টি মামলার রায়ের উল্লেখ করা যেতে পারে। আচ্ছা, এটা একটু কেস লটা একটু দেখে নেবে, এটা অত ডিটেলসে লাগবে না, মোট এই যে জাস্ট পয়েন্টগুলো হেডিংটা দেখবে তাহলেই হবে, ঠিক আছে। যথাযথ সতর্ক, কেননা নিরীক্ষক একজন বিমাকারী নন। আচ্ছা, এবার দেখো আসছে সেকেন্ড পয়েন্ট, দক্ষ নিরীক্ষকের অভাব হতে পারে, তখন নিরীক্ষার কাজটা ঠিকঠাক করে হবে না, তাই তো। নেক্সট দেখো বলেছে সঠিক তথ্য পরিবেশনের অভাব, এটাও তো হতে পারে যে কোম্পানিটা সঠিক তথ্য দিচ্ছে না, তখন নিরীক্ষার কাজটা ঠিকঠাক করে হবে না, যতই নিরীক্ষক পারদর্শী থাকুক। তারপর দেখো বলেছে পরিচালনাগত অদক্ষতা, এই যেটা বলছিলাম যে অদক্ষ যে নিরীক্ষা করছে সেই নিরীক্ষক হচ্ছে ঠিকঠাক দক্ষতা নেই কাজে, তখন ভুলভ্রান্তি হতে পারে কাজে। তারপর দেখো ময়না তদন্ত নিরীক্ষা, তো ময়না তদন্ত নিরীক্ষা কি বলেছে দেখো, নিরীক্ষা কার্যের মাধ্যমে প্রতিষ্ঠানের ভুল ত্রুটি বের করা সম্ভব হলেও প্রত্যক্ষভাবে তা প্রতিরোধ করা সম্ভব নয়, কারণ হিসাব তৈরি হয়ে যাওয়ার পরেই নিরীক্ষা শুরু হয়। তাই নিরীক্ষা কার্যকে অনেকে বলেন ময়না তদন্ত নিরীক্ষা, ঠিক আছে। এরপর আসছে দেখো সব সময় সব উদ্দেশ্য পূরণ সম্ভব নয়, এটা তো একদম পড়েই বোঝা যাচ্ছে যে দেখো নিরীক্ষক সৎ, ন্যায়নিষ্ঠ এবং কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন না হলে খুব সহজেই পরিচালকদের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন। এই অবস্থায় নিরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানের সব উদ্দেশ্য পূরণ হওয়া সম্ভব নয়, ঠিক আছে। এবার আসছে দেখো আমরা পড়ব হিসাব নিকাশকরণ ও নিরীক্ষার মধ্যে সম্পর্ক। তো কি বলেছে না দেখো, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টসের দেওয়া সংজ্ঞা অনুযায়ী হিসাব নিকাশকরণ বলতে বোঝায় একটি নির্দিষ্ট হিসাবকালে আর্থিক লেনদেন ও ঘটনাগুলোকে অর্থের অঙ্কে লিপিবদ্ধ ও শ্রেণীবদ্ধ করা এবং তা থেকে প্রাপ্ত ফল নির্ণয় ও ব্যাখ্যা করা। অর্থাৎ হিসাব নিকাশকরণের কাজ হলো ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে সমস্ত আর্থিক লেনদেনগুলি ঘটে সেগুলি যথাযথভাবে লিপিবদ্ধ করা, আর নিরীক্ষার কাজ হলো হিসাব বইতে লিপিবদ্ধ লেনদেনগুলোর যথার্থতা ও নির্ভুলতা পরীক্ষা করা। সুতরাং হিসাব নিকাশকরণ যদি না থাকতো তাহলে নিরীক্ষার প্রয়োজনই হতো না। তার মানে বুঝতে পারছো তো যে নিরীক্ষার কাজটা কিসের উপর নির্ভরশীল না, হিসাব নিকাশকরণের উপর। তাই হিসাব নিকাশকরণ ও নিরীক্ষা পরস্পর কি এটা লেখাটা না এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না, অঙ্গাঙ্গিভাবে মনে হয় লেখা যুক্ত, তার মানে কি একে অপরের উপর নির্ভরশীল, তাই তো। মানে দেখো হিসাব নিকাশকরণের কাজ কিন্তু আবার অতটা মানে সবসময় তো নিরীক্ষার কাজের উপর নির্ভরশীল নয় হিসাব নিকাশকরণের কাজ, কিন্তু এই নিরীক্ষার কাজটা কিন্তু হিসাব নিকাশকরণের উপর নির্ভরশীল, ঠিক আছে। তার মানে হচ্ছে এই যে অডিট বা নিরীক্ষার কাজটা হচ্ছে ওয়াইডার বা ব্রডার বা বলতে পারো বড় টার্ম, আর তার মধ্যে পড়ছে হচ্ছে হিসাব নিকাশকরণ অর্থাৎ অ্যাকাউন্টিং। তো নেক্সট দেখো বলেছে হিসাব রক্ষক যে হিসাব নিকাশ করেন তা থেকে প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পক্ষ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানতে পারে। হিসাব রক্ষকগণ প্রতিষ্ঠানের বেতনভোগী কর্মচারী, এটা আমরা আগেও পড়ছিলাম, তাই তাদের তৈরি আর্থিক বিবরণীগুলোর যথার্থতা পরীক্ষার জন্যই নিরীক্ষার নিয়োগ করা হয়। নিরীক্ষক একজন বহিরাগত স্বাধীন, এটা আমরা পড়েছি, নিরীক্ষক হচ্ছে বাইরে থেকে আসে, স্বাধীন সে ব্যক্তি। নিরীক্ষক আর্থিক বিবরণীগুলোকে পরীক্ষা করে নিজের অভিমত সহ প্রতিবেদন পেশ করেন। সেই দিক থেকে বিচার করলে হিসাব নিকাশকরণ ও নিরীক্ষার প্রকৃতি ভিন্ন,
কিন্তু হিসাব নিকাশকরণ যেখানে শেষ, নিরীক্ষা সেখান থেকে শুরু। তাই হিসাব নিকাশকরণ ও নিরীক্ষার মধ্যে এক নিগুড় যোগসূত্র বিদ্যমান। ঠিক আছে, তো দেখো বলেছে হিসাব নিকাশকরণের মাধ্যমে কারবারি প্রতিষ্ঠানের লাভ ক্ষতি ও উদ্বর্তপত্র তৈরি করা হয়। এই হিসাবগুলি তৈরি করা হয় হিসাবশাস্ত্রের তত্ত্ব, স্বীকৃতি, নীতি ও মান অনুযায়ী। এই বিধানগুলি সঠিক মানা হয়েছে কিনা তা বিচার করা হয় নিরীক্ষার মাধ্যমে। ঠিক আছে, তার মানে দেখো পরস্পর সম্পর্কযুক্ত। এবার এই যে ডিফারেন্সটা রয়েছে, মানে পার্থক্যটা রয়েছে হিসাব নিকাশকরণ ও নিরীক্ষার মধ্যে, এটা পড়লে আরও ভালোভাবে তোমাদের ক্লিয়ার হবে। তো এইখান থেকে আমি পরের দিন কন্টিনিউ করাবো, আর বেশিটা নেই, মোটমাট 3.5 পাতা মতন আছে এই চ্যাপ্টারটা। ঠিক আছে, তো নেক্সট দিন আমার এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আশা করি আজকে যতটা পড়লাম সেটুকু তোমাদের একটু হলেও মানে বুঝতে পারছো ভালোভাবে। আর এই চ্যাপ্টারটা তো অঙ্কের নয় বা অত মানে বোঝার নয়, একটু পড়লে আমি মনে করছি যে বোঝা যাবে ভালো করে। তো তোমরা পড়ো, কোনো রকম ডাউট হলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। যদি ভালো লাগে একটা লাইক করো ভিডিওটাতে, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তারা একটু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কারণ আজকে তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, আমিও কিন্তু এই ভিডিওগুলো বানানোর ইন্টারেস্ট বা আগ্রহটা পাবো না।